সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আজ হাজির হয়েছি। আজকের আমাদের বিষয়টি হলো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিন। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত, অর্থাৎ আমাদের ইএফটির কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় এই লক্ষ্যে এবং ইএফটির তথ্য কবে হালনাগাদ করতে হবে। ইতিমধ্যে আমাদের 28/11/2024 তারিখে একটি পরিপত্র জারি করা হয়েছিল। তথ্য প্রেরণ ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি হল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণে ও হার্ড কপি জমা 21/11/2024 থেকে আর 2/12/2024 পর্যন্ত এটা আমাদের প্রধান শিক্ষকের কাছে তথ্য জমা দিতে হবে। এটা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণে এটা করতে হবে, অর্থাৎ 28/11 থেকে 2 তারিখ পর্যন্ত। এবং মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার কাছে স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের তারিখ হলো 28/11/2024 থেকে 5/12/2024। তাই আমরা এই কাজটা পরিচালনা করার জন্য ইতিমধ্যে আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটাই যে আমরা অবশ্যই আমাদের এনআইডি বা এসআইডি, এনআইডি আর এসআইডি দুটোই একই, তবে একটু ডিফারেন্স হলো স্মার্ট কার্ড আর আমাদের বিশেষ করে আমাদের স্মার্ট কার্ডগুলোতে অধিকাংশতে কিন্তু 10 ডিজিট, আবার এনআইডিতে অনেকের ক্ষেত্রে 10 ডিজিটে থাকে। আমাদের এনআইডি অবশ্যই থাকতে হবে এবং শিক্ষক কর্মচারীর জন্য জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে। মোবাইল নাম্বার নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত রেজিস্ট্রেশন করা থাকতে হবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওর অর্থ যে ব্যাংক বা শাখা জমা হয় সেই ব্যাংক বা শাখা রাউটিং নাম্বার ও ব্যাংকিং হিসাব নাম্বার দিতে হবে। আর ব্যাংক হিসাব অবশ্যই 13 থেকে 17 ডিজিটের হতে হবে, অর্থাৎ অনলাইন। আর ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ থেকে জেড লেখা যাবে, কোনো ধরনের স্পেস, কোনো ধরনের ফুল স্টপ, কোনো ধরনের কমা ইত্যাদি ব্যবহার করা যাবে না। আর হার্ড কপি ডকুমেন্ট দাখিলের যেটা আঞ্চলিক পরিচালক এবং আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে যেটা প্রেরণ করতে হবে সেটা হলো প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। প্রতিষ্ঠানের সর্বশেষ এমপি কপি, তারপরে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর দিতে হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারী পৃথক পৃথক রিপোর্ট, মানে এখানে আমাদের সমন্বিত সকলে মিলে একটা রিপোর্ট হবে, আবার এককভাবেও আপনার একটা রিপোর্ট হবে। শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি যেটা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে। এই ডকুমেন্টগুলো হার্ড কপির সাথে আমাদের দাখিল করতে হবে। বিষয় দ্রষ্টব্যে দেওয়া আছে, বিষয় দ্রষ্টব্যের মধ্যে দেওয়া আছে যে স্কুলের শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। কলেজের শিক্ষক এবং কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট আঞ্চলিক অঞ্চলের পরিচালকের কাছে জমা দিতে হবে। স্কুল কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা কার্যালয়ে এবং কলেজের ক্ষেত্রে এমপিও শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট অঞ্চলের পরিচালকের কাছে জমা দিতে হবে। এই নির্দেশনা হলো আমাদের এই যে তথ্যগুলো আমাদের হালনাগাদ করতে হবে এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তার কাছে দিতে হবে।
তবে এর আগে তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কিভাবে ইআইএমএস সেলে আমাদের ইএফটির কাজটা করতে হয় সেটা আমরা আগে ধারণা নিব। অবশ্য এর মধ্যেই আমাদেরকে একটি ম্যানুয়ালও দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে। ওই ম্যানুয়ালটা দেখলে আমরা কিন্তু মোটামুটি কাজটা করতে পারি। তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমরা যে সাইটটা আমি ব্যবহার করে কাজটা করেছি এবং আমাদের আইএমএস সেলের কর্মকর্তা মহোদয় ওনারা যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে যে কাজটা আমি করেছি সেটা হলো প্রথমে আমরা apps.eims.gov.bd স্ল্যাশ দিয়ে পোর্টাল লিখলে আমাদের এই সাইটটা চলে আসবে। এই সাইটটা আসার পর আমাদের এইভাবে একটা ইন্টারফেস দেখাবে, অথবা এখানে এমপিওর ইএফটি এইভাবে লেখা থাকতে পারে যেটা আমাদের নির্দেশন দেওয়া আছে। তারপর আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখবো আমরা আমাদের প্রতিষ্ঠানে এমপির জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি ওই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে আমরা ব্যবহার করব। তারপর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের যে কাজটা প্রথমে দেখাবে, আমি ইতিমধ্যে কাজ করছি বলে আমার এখানে তথ্যগুলো সহজেই দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এটা ভিন্ন হতে পারে। আমরা এই রাউটিং নাম্বারে আমরা প্রথমে ক্লিক করব। রাউটিং নাম্বারে ক্লিক করার পর যেহেতু আমি যে ব্যাংকের অধীনে আমার স্যালারি হয় সেটা হলো জনতা ব্যাংক। জনতা ব্যাংকের রাউটিং আমার যেহেতু চাঁদপুর জেলার বা আপনার যে জেলা হবে ওই জেলা আপনি দেখতে পাবেন। তো আমার এখানে 10টা আইটেম পেজ শো হয়েছে। আপনার ইচ্ছা করলে এখানে এই ডব্বার এখানে ক্লিক করে 50 বা 25-এর মধ্যে আপনি আপনার ইয়েটা পেয়ে যেতে পারেন। তো আমি আমার ইয়েটা পেয়ে গেছি, যেমন আমার ইয়েটা হলো রাউটিং নাম্বার হলো হাজীগঞ্জ ব্রাঞ্চে আমি গেলে, আপনাদেরটা ভিন্ন হতে পারে, আপনারা ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার পর আমার প্রতিষ্ঠানের যত শিক্ষকের এমপিও আছে, প্রত্যেক শিক্ষক কর্মচারী এমপিও আছে, প্রত্যেকের তথ্য এখানে শো হবে। এখন আমাদের প্রথম কাজ হলো আমাদের এডিট বাটনে বা হালনাগাদ অপশনে ক্লিক করা। হালনাগাদ অপশনে ক্লিক করলে আমরা যে তথ্যগুলো পাবো এরকমভাবে আমাদের তথ্যগুলো শো হবে। তবে এগুলো খালি থাকবে, এই অংশগুলো খালি থাকবে। প্রথমে যেহেতু আমি কাজ করেছি এর জন্য আমারটা এখানে পুরো শো হচ্ছে। তা আমরা প্রথমে কি করব, আমাদের এমপি শিট, এখানে আমাদের এমপি শিটের নাম্বার আছে, নাম আছে, এখানে আমাদের লিখতে হবে নতুন নাম, অর্থাৎ এখানে আমাদের হতে হবে ইংরেজিতে এনআইডি অনুযায়ী। আমাদের এনআইডিতে যে তথ্য যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা এখানে হালনাগাদ করব। তারপরে বাংলা, এখানে বাংলায় আমাদের যদি পূর্বেতে থাকলে এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। আমার যেহেতু এখানে বাংলা নাই এই জন্য আমি এখানে লিখেছি আমার নাম, তারপর পিতামাতার নাম, এখানে ক্লিক করলে কিন্তু স্থানান্তরিত এখানে হয়ে যাবে। এরপর জন্ম তারিখ, যার যে জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, তারপরে জাতীয় পরিচয়পত্র। এখানে জাতীয় পরিচয়পত্র অবশ্যই 10 থেকে 17 ডিজিট হতে হবে। যদি কারো 13 ডিজিট হয়ে থাকে আপনারা জন্মসাল প্রথমে দিয়ে 17 ডিজিট করে নিতে হবে। তারপর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার এই এনআইডি ধারা এটা রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই এগুলো পূরণ করতেই হবে, মাস্ট বি, যেহেতু আপনার এখানে লাল অপশন একটা লাল দিয়ে ইন্ডিকেটর দেওয়া আছে, এটা অবশ্যই পূরণ করতে হবে। লিঙ্গ মেল ফিমেল, ধর্ম যে ধর্ম পালন করেন সে ধর্ম, তারপরে আপনার পদবি যে বিষয় ওই বিষয়টা, তারপর আপনি কোন বিষয় পড়ান ওই বিষয়টা এখানে উল্লেখ করবেন।
বিষয়, এগুলো কিন্তু খালি থাকবে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপরে এবার আসেন ব্যাংকের হিসাবের নাম, অর্থাৎ ব্যাংকে আপনার যেভাবে দেওয়া আছে ব্যাংকের অর্থাৎ এনআইডি অনুযায়ী সেইভাবেই আপনার এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে লিখবেন। তারপরে ব্যাংক হিসাবের নম্বর, কোনো ডিজিট যেন ভুল না হয়, একটু আমাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যে যেহেতু আমার এই ব্যাংক হিসাব নাম্বারটা যেন অবশ্যই আমার এনআইডি দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। তারপর আপনার সঠিক পে কোড, আপনি কোন গ্রেডে আছেন ওই গ্রেড অনুযায়ী আপনি এটা পূরণ করবেন। তারপর আপনার স্যালারি কত, সঠিক স্যালারি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে শিক্ষক কর্মচারী নিজ জেলা এখানে উল্লেখ করবেন। এইভাবে প্রত্যেকটা তথ্য আপনি পূরণ করবেন। যদি কোনো তথ্যের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে এখানে লাল অপশন দেখা দিবে, এদিকে লাল আপনাকে পরবর্তী ইয়াতে যাইলে বলবে যে ইয়াতে পূরণ করুন। হ্যাঁ, এরকমের, যেমন আমি যদি এখানে এটা বাদ দিয়ে যাই, এখানে জায়গা দেখেন, এখানে ফিল মাস্ট বি এন্টার্ড। হ্যাঁ, অবশ্যই আমাকে এটা পূরণ করতে হবে, এরকম অপশন আপনাকে দেখাবে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা তথ্য হালনাগাদ করে দিয়ে এখান আপডেট বাটনে অপশনে ক্লিক করব। যদি আমরা যদি কোনো অপশন বাদ দিয়ে যাই, যেমন ধরেন এটাকে এইভাবে রাখলাম, দেখি কি হয়। আপডেট বাটন কিন্তু সচল থাকবে না। আপডেট বাটনে আপনারা এই কোনো তথ্য যদি বাদ যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপডেট বাটনটা নিষ্ক্রিয় থাকবে। এটা এই জন্য প্রত্যেকটা তথ্য সঠিকভাবে দিয়ে আমরা কি করব, এই হালনাগাদে আমরা অপশনে ক্লিক করব। হালনাগাদে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা মেসেজ দেখাচ্ছে সাকসেসফুল আপডেটেড, এবং আপনার পাশে যে এই ইয়াটা আছে অপশনটা, অর্থাৎ যেটা রেডিও বাটন আছে সেটা পূরণ হয়ে যাবে। তবে এর আগে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। সর্বপ্রথমে যে কাজটা এখানে আমি করে গেছি, একটু স্কিপ করে গেছি, সেটা হলো আমাদেরকে অবশ্যই এখানে কর্মরত দেখাতে হবে। ঠিক আছে, কর্মরতটাকে সেভ দিতে হবে। প্রথমে সেভ দিলেই তার তথ্যগুলো সুন্দরভাবে প্রদর্শিত হবে। তো এইভাবে আমরা সঠিক তথ্য দিয়ে আপডেট ভার্সনে ক্লিক করে সর্বশেষ আমাদের এই জায়গায় প্রত্যেকের তথ্য হালনাগাদ হয়ে গেলে, এটা কিন্তু এখন নিষ্ক্রিয় অবস্থা আছে যেহেতু আমার প্রত্যেকের কাজ করা হয় না। হ্যাঁ, প্রত্যেকের কাজ করা যেতে হয় না, যার কারণে আমার এই অপশনটা এখন নিষ্ক্রিয় আছে। এই প্রত্যেকের কাজ যখন হয়ে যাবে, এটা সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হলে আমরা এখানে ক্লিক করলে আমাদের সকল টিচারের তথ্যগুলো দেখাবে। হ্যাঁ, যেটা আমাদের ম্যানুয়ালে আছে আপনারা দেখতে পাবেন। যদি ম্যানুয়াল পড়েন, ম্যানুয়ালে দেখতে পাবেন একটা রিপোর্ট আকারে আমাদেরকে কি হবে, প্রদর্শিত হবে। এভাবে প্রত্যেক প্রতিষ্ঠানের তথ্য প্রদান করতে হবে। সকল তথ্য শেষ হলেই এই বাটনটা পরবর্তী কাজে প্রেরণ করবে। এবং আমরা কি করব, জনবল কাঠামো তালিকা রিপোর্ট আকারে ডাউনলোড করে শিক্ষক কর্মচারী সম্বলিত এই রিপোর্ট পাওয়া যাবে। এবং রিপোর্টটি কি করতে হবে, প্রিন্ট করে সকল শিক্ষকের স্বাক্ষর নিয়ে আমরা স্কুলের ক্ষেত্রে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিব। আর কলেজের ক্ষেত্রে আমরা আঞ্চলিক অফিসে কার্যালয়ে জমা দিব। তবে অঙ্গীকার নামাটা আগে অবশ্যই নিশ্চিত করতে হবে, সেটা সর্বশেষ কাজ আমাদের। আমরা যখন প্রত্যেক শিক্ষকের কাজ করব, অর্থাৎ শিক্ষক এবং কর্মচারীদের কাজ করার পর আমাদের সর্বশেষ এই নিশ্চিতকরণ অঙ্গীকার নামাটাকে অবশ্যই আমরা ক্লিক করতে হবে। এইভাবে আমরা আমার তথ্য হালনাগাদ করার পর যে আমাদের তথ্য যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা আমাদের প্রধান শিক্ষকের প্যানেলে আসবে না, এটা অনলাইনে ফেরত পাঠাবে। এবং প্রতিষ্ঠান প্রদানের সঠিকভাবে উপরোক্ত নিয়ম অনুসরণ করতে হবে। আবার প্রতিষ্ঠান প্রদান তার প্যানেলে সকল শিক্ষক কর্মচারীদের তথ্যের অনুমোদনের অবস্থা সার্বক্ষণ দেখতে পাবেন। আর এইভাবে আমরা আমাদের তথ্যগুলো হালনাগাদ করব। যদি কোনো শিক্ষক কর্মচারী সঠিক তথ্য সঠিক প্রমাণিত না হয় তাহলে ইএফটি তার এমপিও প্রদান বিঘ্নিত হবে। তাহলে আমরা এইভাবে আমাদের এই তথ্যগুলো হালনাগাদ করতে পারি। হালনাগাদ করে আমরা ইএফটির মাধ্যমে আমাদের বেতন স্যালারি যেন হয় সেই ব্যবস্থা করে নিতে পারি। তো এই ছিল আপনাদের সাথে আমার শেয়ারিং।